আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসে সুস্বাগতম। হালকেনস্টাইন মেডিকেল প্রিপারেশনের পক্ষ থেকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আমি মেহেদি সাঈদ, পড়াশোনা করছি এমবিবিএস ফাইনাল ইয়ারে। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব, এই অধ্যায়টা মোটামুটিভাবে এসএসসি লাইফে হয়তো বা তোমরা অনেকে অত বেশি গুরুত্ব দিয়ে পড়ো নাই, কিন্তু এখান থেকেও মেডিকেলের প্রশ্ন আসার কী রয়েছে, সম্ভাবনা রয়েছে। তাই আমরা এই অধ্যায়টাও যথেষ্ট পরিমাণে গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসো, ফার্স্ট অফ অল আমরা এখানে অধ্যায়ের নাম দেখতে পাচ্ছি। আমরা অধ্যায়ের নাম দেখছি যে জ্যোতির্বিজ্ঞান। আচ্ছা, ঠিক আছে। তোমরা অ্যাস্ট্রোনমি সাবজেক্টটা নিয়ে অনেকে নাম শুনছো, কিংবা অনেকের পড়াশোনা করারও ফ্যাসিনেশন জাগছে হয়তো বা কোনো না কোনো এক সময়। আজকে আমরা ওই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করবো আর কি। সো জ্যোতির্বিজ্ঞান হচ্ছে ফিজিক্স, আমাদের যে ফিজিক্স সেকেন্ড পেপারের 11th চ্যাপ্টার। ওকে, 11th চ্যাপ্টার। সো এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে হচ্ছে আমরা আজকে একটু পড়াশোনা করব। তাহলে আর দেরি না করে হচ্ছে ক্লাস শুরু করে দেওয়া যাক। আচ্ছা, প্রথমে আসো, এই ক্লাসের আমরা হচ্ছে একটা হেডলাইন দেখতে পাচ্ছি, মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন তত্ত্বসমূহ। তাহলে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রথমেই দেখো, আপেক্ষিকতা সাধারণ তত্ত্ব দিছেন কে? সায়েন্টিস্ট আইনস্টাইন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটা কত সালে দেওয়া হয়েছে। সাধারণভাবে আমি তোমাদেরকে অল দ্য টাইম বলি যে মেডিকেলের জন্য সালগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি লেভেলের। ওকে, সো এটা দিচ্ছে হচ্ছে আইনস্টাইন 1916 সালে। দেন আসো হচ্ছে বিগ ব্যাং মডেল দিছে কে? জস লেমেইটার। বিগ ক্রান্স থিওরি দিছে কে? আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন। এই দুজন দিছে। দেন চলে আসা হচ্ছে স্পন্দনশীল তত্ত্ব। এটা এখানে যতগুলো পড়ছি না, তার মধ্যে এটা মনে করা হচ্ছে 5 স্টার। ওকে, এটা 5 স্টার। যে স্পন্দনশীল তত্ত্ব এটা হচ্ছে তোমার 5 স্টার। ওকে, স্পন্দনশীল তত্ত্বটা দিছে কে? কোন সায়েন্টিস্ট দিছেন এটা জানতে হবে তোমাকে। দিছেন হচ্ছে কি? স্টিফেন হকিং। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, হ্যাঁ, আমরা যে ক্লাসটা আজকে নিচ্ছি জ্যোতির্বিজ্ঞানের উপরে, তুমি দেখবা জ্যোতির্বিজ্ঞান যখন তুমি হচ্ছে মূল বইয়ে পেজগুলো খুলে দেখবা, খুবই বোরিং একটা চ্যাপ্টার, এবং তুমি অসংখ্য জিনিস আছে যে তুমি বুঝতেও পারবে না, বা এগুলো কেন লিখছে এগুলো তুমি ঠিক মতো কী করতে পারবে না, গ্যাস করতে পারবে না। এই জন্য আজকে হচ্ছে আমরা ক্লাসটা যথেষ্ট পরিমাণে হচ্ছে প্রিসাইসলি নেওয়ার চেষ্টা করবো, যেন হচ্ছে তুমি এক ক্লাসে মোটামুটি এই অধ্যায়ের উপর তুমি সব কিছু কভার করে ফেলতে পারো। ওকে, তাহলে আসো, নেক্সট আসো, মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব দিছে কে? এডুইন হাবল। তাহলে মোটামুটিভাবে তুমি হচ্ছে জেনে গেলা। তাহলে মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব দিছে কে? এডুইন হাবল। স্পন্দনশীল তত্ত্ব দিছে কে? স্টিফেন হকিং। বিগ ক্রান্স থিওরি দিছে কে? রবার্ট উইলসন অ্যান্ড পেনজিয়াস। বিগ ব্যাং মডেল দিছে কে? জস লেমেইটার। আপেক্ষিকতা সাধারণ তত্ত্ব দিছে কে? সায়েন্টিস্ট আইনস্টাইন। তাহলে এই হচ্ছে আমাদের প্রথমত মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত তত্ত্ব। তাহলে তোমাকে যদি বলা হয় আইনস্টাইন সম্পর্কে কোন তত্ত্ব দিচ্ছে, তাহলে তুমি অবশ্যই পারবা। রিলেটিভিটি নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে? রিলেটিভিটি নিয়ে কথাবার্তা বলছে কে? সায়েন্টিস্ট আইনস্টাইন। ওকে, আচ্ছা, রিলেটিভিটি। ওকে, পারবো মোটামুটি ইনশাল্লাহ। দেন চলো আসো বিগ ব্যাং মডেল। আচ্ছা, বিগ ব্যাং নিয়ে একটা বই আছে, তুমি জানো কিনা? এই যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এটা হচ্ছে স্টিফেন হকিংয়ের লেখা একটা বই। হ্যাঁ, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। তাহলে সেই অনুযায়ী এই যে বিগ ব্যাং মডেলটা কে দিছেন মনে রাখতে হবে? জস লেমেইটার। বিগ ক্রান্স থিওরি দিছেন কে? আর্নো পেনজিয়াস এন্ড হচ্ছে রবার্ট উইলসন। স্পন্দনশীল তত্ত্ব দিছেন কে? স্টিফেন হকিং। মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব দিছে কে? এই এডুইন হাবল। তাহলে এইটুকু মোটামুটিভাবে তোমার কাছে ক্লিয়ার। নেক্সট চলে আসো এখানে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের আরেকটা পার্টে আমরা চলে আসছি। দেখো এখানে কি লেখা আছে, এখানকার কথাগুলো একটু খেয়াল করি আমরা। যে আজ থেকে প্রায় 1500 কিংবা 2000 কোটি বছর আগে মহাবিশ্বের আকৃতি ছিল কেমন? ডিম্বাকার। এবং এর ভর ছিল কত? 10⁻51 কেজি। ঘনত্ব ছিল কত? 10⁻21 কেজি মিটার ইনভার্স 3। অভ্যন্তরীণ বিপুল তাপ ও চাপের কারণে প্রচণ্ড শব্দে ডিম্বকার বস্তুর মহাবিস্ফোরণ ঘটে। কি ঘটে? মহাবিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল আমাদের মহাবিশ্ব। এটাই বিগ ব্যাং তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি নামে পরিচিত। ঠিক আছে, বিগ ব্যাং তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি নামে পরিচিত। আই হোপ সো সবাই
পারবে এইটুকু। তাহলে মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল আমাদের এই মহাবিশ্ব। এই থিওরিটাকে বলা হচ্ছে কি বিগ ব্যাং থিওরি। কি বলা হচ্ছে? বিগ ব্যাং থিওরি। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, নেক্সট। তোমাকে একটু আগে বলছি আমি এ কালের সংক্ষিপ্ত বিবরণ বা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বইয়ের লেখক কে বলো? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম from the Big Bang to Black Hole. From Big Bang to Black Hole. এটা পুরো বইয়ের পুরো নাম হচ্ছে এটা, হ্যাঁ, From Big Bang to Black Hole. এটা হচ্ছে ওনার বইয়ের পুরো নাম, From Big Bang to Black Hole. এই কালের সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থে মহাবিশ্ব সৃষ্টির বৃহৎ বিস্ফোরণের তত্ত্বের সম্পর্কে যুক্তি ও ব্যাখ্যা উত্থাপন করা হয়েছে, জানবা। এবার চলো সেখানে এই বই আর কি উল্লেখ করা হয়েছে। এখানে তোমার সময়, স্থান, শক্তি, পদার্থের উৎপত্তি হয় বলে ধারণা করা হয়েছে। এখান থেকেই সময়, স্থান, শক্তি ও পদার্থের উৎপত্তি হয় বলে ধারণা করা হয়েছে। একই সাথে বিগ ব্যাংয়ের কারণে সৃষ্ট খণ্ডাংশগুলো বিভিন্ন রূপ, যেমন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, উল্কা, ধূমকেতু ইত্যাদির নাম দিয়েও প্রতিনিয়ত নির্দিষ্ট হারে কি হয়েছে, দূরে সরে যাচ্ছে বলে বলা হয়েছে। তাহলে তুমি জানবা বিগ ব্যাংয়ের কারণে সৃষ্ট খণ্ডাংশগুলো কি কি। একটা হতে পারে গ্রহ, হতে পারে উপগ্রহ, নক্ষত্র, উল্কা, ধূমকেতু ইত্যাদি প্রতিনিয়ত নির্দিষ্ট হারে কি দূরে সরে যাচ্ছে। তাহলে আই হোপ সো এটুকু পারবো। নেক্সট, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাবল বিধি। হাবল বিধি, ঠিক আছে। হাবল বিধি এর আবিষ্কারক কি হবে? অবশ্যই নাম অনুযায়ী এডুইন হাবল। কত সালে? 1929 সালে। হাবলের সূত্র বলে একটা কথা আছে। হাবলের সূত্র কি? ছায়াপথগুলোর বা গ্যালাক্সির অপসারণ বেগের মান দূরত্বের সমানুপাতিক। এই হাবলের সূত্রটাকে আমরা হচ্ছে লিখতে পারি বি ইকুয়াল টু এইচ ডি, আর এখান থেকে আসবে হচ্ছে বি সমানুপাতিক ডি। কেন? অপসারণের বেগ বি ডি এর সমানুপাতিক। ডি মানে কি? দূরত্বের সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্নকে তুলতে হলে একটা ধ্রুবক দেওয়া লাগবে, তাই আমি দিছি এইচ। তাহলে এইচ এর পরিচয় কি? এইচ এর পরিচয় হচ্ছে হাবল ধ্রুবক। কি ধ্রুবক? হাবল ধ্রুবক। ওকে, গাণিতিক সমীকরণ অপসারণ বেগ ইকুয়াল টু হাবল ধ্রুবক ইন্টু দূরত্ব বি ইকুয়াল টু কি? এইচ ডি। এবার চলে আসো হাবলের পরামিতি। হাবল ধ্রুবকের পরামিতিও বলা হয়। এইচ এর যুক্তিসঙ্গত মান হচ্ছে 72 কিলোমিটার পার সেকেন্ড বা মাইল পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, কিংবা 65 থেকে 80 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। এবার চলে আসো মেগাপারসেক। এই মেগাপারসেক এককটাও আমরা বলবো, হ্যাঁ, আলোর একক আর কি, এগুলা আলোকবর্ষের একক। এখন চলে আসো প্রয়োগ। হাবল পরামিতির সাহায্যে মহাবিশ্বের বয়সের মান হচ্ছে 14 × 10⁹ বছর নির্ণয় করা হয়েছে। তাহলে হাবল বিধি সম্পর্কে একটু তোমার জানতে হবে। আবিষ্কারককে আমি যদি তোমাকে একদম সিম্পলি বলি যে এখানে আবিষ্কারককে, তুমি পারবা কি পারবে না? আবিষ্কারক হচ্ছে কি? হাবল, ঠিক আছে কিনা? এডুইন হাবল। আবিষ্কারক নাম হচ্ছে এডুইন হাবল। আচ্ছা, এরপর যদি জিজ্ঞেস করা হয় যে এক হাবলের সূত্রটা কি, তাহলে তুমি পারবা বি ইকুয়াল টু এইচ ডি। যেন যদি জিজ্ঞেস করা হয় এর যুক্তিসঙ্গত মান কত, 72 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপর যদি বলা হয় হাবল পরামিতির সাহায্যে মহাবিশ্বের বয়স কত, 14 × 10⁹ বছর। বাস, এইটুকু হচ্ছে তোমার হাবল বিধি সম্পর্কে কথাবার্তা। আই হোপ এখানে আর কোনো সমস্যা নাই। তাহলে হাবল বিধি দিছে কে? রিপিট করো আমার সাথে, রিপিট করে এখানে মুখস্থ হয়ে যাক। হাবল বিধি দিছে কে? এডুইন হাবল। কত সালে দিছে? 1929 সালে দিছে। সাল যদিও লেস ইম্পর্টেন্ট। এখানে একটা সূত্র আছে বি ইকুয়াল টু কি? এইচ ডি। এইচ এর পরিচয় কি? হাবল ধ্রুবক। ডি মানে কি? ডিস্টেন্স বা দূরত্ব, ঠিক আছে। মোটামুটি ভাবে পারা যাবে। এবার চলে আসো মহাবিশ্বের বিভিন্ন পরিণতি সম্পর্কে একটু আমরা এখানে কথাবার্তা বলবো আর কি, হ্যাঁ, বিভিন্ন কথাবার্তা বলবো। আবদ্ধ মহাবিশ্বের মডেল সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলবো। দেখে আমরা কত নম্বর স্লাইডে আসি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আসো আবদ্ধ মহাবিশ্ব মডেল সম্পর্কে আমরা পড়াশোনা করে আসো। প্রথমত আমরা এখানে যেটা জানবো, মহাবিশ্বের সম্প্রসারণ ভবিষ্যতে একদিন থেমে যাবে এবং আবার সংকুচিত হতে হতে মহাবিশ্ব একটি বিন্দুতে এসে ধসে পড়বে। তাহলে ভালো করে শোনো। তাহলে আবদ্ধ মহাবিশ্ব মডেল, উন্মুক্ত মহাবিশ্ব মডেল, দেন হচ্ছে তোমার সমতল মহাবিশ্ব মডেল। তাহলে মডেল কয়টা পেলা? 3টা। নাম্বার ওয়ান কি বললাম? আবদ্ধ মহাবিশ্ব মডেল, উন্মুক্ত মহাবিশ্ব মডেল, এন্ড হচ্ছে কি সমতল মহাবিশ্ব মডেল। এখন এর মধ্যে একটু কথা আছে। কি কথা ভাইয়া? এই 3টার মধ্যে তোমার হচ্ছে এই যেখানে নাম আছে না, এই যে
ঠিক আছে, এই যে ঘনত্বের কিছু মান আছে না, এই মানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঘনত্বের কিছু মান এগুলো ইম্পর্টেন্ট। আবদ্ধ মহাবিশ্ব মডেল, আবদ্ধ মহাবিশ্ব মডেল সম্পর্কে যদি আমরা একটু বলি, মহাবিশ্বের সম্প্রসারণ ভবিষ্যতে একদিন থেমে যাবে এবং আবার সংকুচিত হতে হতে মহাবিশ্ব একটি বিন্দুতে এসে পড়বে। এখানকার গড় ঘনত্ব ক্রান্তি ঘনত্বের তুলনায় বেশি, ঘনত্বের পরিমিতির মান একের চেয়ে বেশি। ঘনত্ব পরিমিতির মান কত? একের চেয়ে বেশি। এবার চলে আসা হচ্ছে উন্মুক্ত মহাবিশ্ব মডেল। উন্মুক্ত মহাবিশ্ব মডেল, এই মহাবিশ্ব মডেল অনন্তকাল প্রসারিত হবে এবং মহাবিশ্বের আকৃতি হবে অধিবৃত্তীয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে উন্মুক্ত মহাবিশ্ব মডেলের আকৃতি কেমন হবে, আনসার হচ্ছে অধিবৃত্তীয়। এই ক্ষেত্রে আবার উল্টা হিসাব। এখানে আমরা কি বলছিলাম? গড় ঘনত্ব ক্রান্তি ঘনত্বের তুলনায় বেশি, কিন্তু এখানে গড় ঘনত্বের মান গড় ঘনত্বের তুলনায় আবার ক্রান্তি ঘনত্ব বেশি এবং পরিমিতির মান এখানে একের চেয়ে বড় ছিল, এখানে একের চেয়ে কম হবে। তাহলে তুমি আবদ্ধ আর উন্মুক্ত, আবদ্ধ আর উন্মুক্তের মধ্যে দুইটা কথা ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, প্রথমে চলে আসা হচ্ছে আবদ্ধ। আবদ্ধ মহাবিশ্ব, আবদ্ধ মহাবিশ্ব, আবদ্ধ মহাবিশ্ব সম্পর্কে যদি বলি তোমাকে কি কি মাথায় রাখতে হবে? এই যে ঘনত্ব পরামিতি, ঘনত্ব পরামিতি হচ্ছে এভাবে আমরা ওমেগার বা হচ্ছে এটাকে তোমার এই সিম্বল দ্বারা হচ্ছে তুমি প্রকাশ করবা। এই যে ঘনত্ব পরামিতি, এই ঘনত্ব পরামিতিকে হচ্ছে আমরা ওই যে রেসিস্টেন্সের ক্ষেত্রে এই সিম্বলটা তুমি দেখছো অনেক ক্ষেত্রে ওহম বলা হয় আর কি। সো এটার মান হবে 1-এর চেয়ে বেশি। কিন্তু যখনই তুমি উন্মুক্ততে চলে যাবা, উন্মুক্ত মহাবিশ্ব, উন্মুক্ত মহাবিশ্ব, উন্মুক্ত মহাবিশ্ব, উন্মুক্ত মহাবিশ্ব, সেই ক্ষেত্রে কত পাবা? সেই ক্ষেত্রে মান পাবা হচ্ছে একের তুলনায় কম। আর যদি সমতলের ক্ষেত্রে চলে আসো তাহলে ইকুয়াল 1 হয়ে যাবে। ঠিক আছে, সমতল মহাবিশ্ব, সমতল মহাবিশ্ব, সমতল মহাবিশ্ব, সমতল মহাবিশ্বের ক্ষেত্রে মানটা একদম ইকুয়াল 1 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমার তিনটা ব্যাপার স্যাপার এখানে। তাহলে তিনটা ব্যাপার স্যাপার কি জানলা? আবদ্ধ, উন্মুক্ত আর সমতল। এবার সমতল একটু পড়ি আমরা। মহাবিশ্ব 10-এ পড়বে না, আবার অনন্তকাল প্রসারিত হবে না। তাহলে একটাতে বলছে কি মহাবিশ্ব সংকুচিত হতে থাকবে এবং নির্দিষ্ট বিন্দুতে এসে 10-এ পড়বে। আরেকটাতে শুধুমাত্র বলছে কি অনন্তকাল শুধু প্রসারিত হবে। আর সমতল মহাবিশ্ব এই এই মডেলের মধ্যে বলা হয়েছে মহাবিশ্ব 10-এও পড়বে না, আবার অনন্তকাল প্রসারিতও হবে না। এই হোপসো এটুকু পারবো। এখন আসো এখানে কি হয়, এখানে গড় ঘনত্ব আর ক্রান্তি ঘনত্বের মান পরস্পর সমান হয় এবং ঘনত্ব পরামিতির মানও কি হয়? ইকুয়াল টু 1 হয়। তাহলে এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার। আই হোপসো পারবো যে আবদ্ধ মহাবিশ্ব কি, উন্মুক্ত মহাবিশ্ব কি, সমতল মহাবিশ্ব কি। তাহলে আবদ্ধ মহাবিশ্বের মধ্যে তোমার সম্প্রসারণ একদিন থেমে যাবে এবং সংকোচন হওয়া শুরু করবে, অর্থাৎ সংকোচনের কথাবার্তা বলছে। আবদ্ধতে সংকোচনের কথাবার্তা বলছে, উন্মুক্ততে সম্প্রসারণের কথাবার্তা বলছে। আর সমতলের ক্ষেত্রে না বলছে সংকুচিত হবে, না বলছে প্রসারিত হবে। ঠিক আছে, দুইটা পরস্পর কি হবে? সেম, এই কথা বলছে। তাহলে এখানে গড় ঘনত্ব বেশি ক্রান্তি ঘনত্বের তুলনায়, আর এখানে ক্রান্তি ঘনত্ব বেশি গড় ঘনত্বের তুলনায়, আর এখানে গড় ঘনত্ব আর ক্রান্তি ঘনত্ব দুইটা কি হবে? সমান হবে। এখানে হচ্ছে পরামিতির মান, ঘনত্ব পরামিতির মান হচ্ছে একের চেয়ে বেশি হবে, একের চেয়ে কম হবে, একের সমান হবে। আই হোপ সো তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার। আবার চলে আসো নেক্সট। নেক্সট, মহাবিশ্বের অন্তিম পরিণতি বিষয়ক তত্ত্ব। তার মধ্যে তিনটা তত্ত্বের কথা আমরা এখানে উল্লেখ করছি। নাম্বার 1 হচ্ছে দেখো মহাসংকোচন তত্ত্ব, বিগ রিপ তত্ত্ব, দেন হচ্ছে তোমার মহাহিমায়ন তত্ত্ব বা তাপীয় মৃত্যু। তাহলে এই তিনটা তত্ত্বের কথা মাথায় রাখবা। নেক্সট, একক সমূহ। এবার আমরা কিছু একক নিয়ে জানবো। তোমাকে একটু আগে বলছি যে আমরা একটু পরে পারসেক নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, আচ্ছা আমি এখানে সবগুলো এককই বলবো। আচ্ছা, প্রথম একক কি, এখানে কি একক আছে দেখো তো? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। দেন কি আছে? লাইট ইয়ার, লাইট ইয়ার। দেন কি আছে ভাইয়া? দেন আছে হচ্ছে পারসেক। শোনো, লাইট ইয়ার কথাটা অনেকে শুনলে, হ্যাঁ লাইট ইয়ার কথাটা শুনলে অনেকে মনে করা হচ্ছে এটা হচ্ছে সময়ের একক, বাট নো। লাইট ইয়ার হলো মূলত দূরত্বের একক। লাইট ইয়ার কিসের একক? দূরত্বের একক। এটা মেডিকেল কোয়েশ্চেন ছিল। লাইট ইয়ার হচ্ছে দূরত্বের একক, এটা অবশ্যই মাথায় রাখবা। লাইট ইয়ার হচ্ছে দূরত্বের একক। ঠিক আছে, 1 লাইট ইয়ার ইকুয়াল টু কত কিলোমিটার আর কত মিটার, এটাও মেডিকেল কোয়েশ্চেন ছিল, আমি লিখে দিচ্ছি। 1 লাইট ইয়ার ইকুয়াল টু হচ্ছে 9.45 ইন্টু 10⁻12 কিলোমিটার, কিংবা 1 লাইট ইয়ার ইকুয়াল টু 9.45 ইন্টু 10⁻15 কিলোমিটার। এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, 1 লাইট ইয়ার ইকুয়াল টু কত কত মাথায় রাখতে হবে। 1 পারসেক, সেটাও বলবো। তাহলে তুমি এখানে কি কি পাইলা? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পাইলা, দেন পাইলা হচ্ছে লাইট ইয়ার, দেন পাইলা হচ্ছে পারসেক। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে সাধারণত আমরা এ ইউ দ্বারা প্রকাশ করি, লাইট ইয়ারকে হচ্ছে আমরা এল ওয়াই দ্বারা প্রকাশ করি, আর পারসেককে হচ্ছে আমরা পি সি দ্বারা কি করি? প্রকাশ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের ইউনিট। এবার চলে আসো সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে বাচ্চারা ফার্স্ট অফ অল দেখো, এখানে যখন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলছে, দেখো সূর্য ও পৃথিবীর গড় দূরত্বকে এ ইউ বলা হয়।
তাহলে সূর্য এবং পৃথিবীর যে মাঝখানে যে ডিস্টেন্স সেটাকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। দেন 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মান কত? 1.5 × 10⁸ কিলোমিটার কিংবা 1.5 × 10⁻11 মিটার। এবার আসলে লাইট ইয়ার। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় লাইট ইয়ার। তাহলে আমি লাইট ইয়ারের সংখ্যা কি বললাম? আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় লাইট ইয়ার। 1 আলোকবর্ষ সমান কত মিটার বা কত কিলোমিটার তোমাকে লিখে দিছি। 9.45 বা 9.46 10⁻12 কিলোমিটার বা 9.46 10⁻15 কি তোমার মিটার। এবার চলে আসো পারসেক। 1 পারসেক = 3.2 লাইট ইয়ার বা 3.2 আলোকবর্ষ। 1 পারসেক সমান 3.1 × কত 10⁻16 মিটার। আই হোপ সো এইটুকু ব্যাপার স্যাপার সবার কাছে ক্লিয়ার। এগুলো হচ্ছে কি আমাদের যে অধ্যায়টা আমরা অলরেডি পড়তেছি এই অধ্যায়ের হচ্ছে কি তোমার বিভিন্ন ইউনিট সম্পর্কে তোমাকে ধারণা। তাহলে বিভিন্ন ইউনিটের মধ্যে আমরা এখানে কি কি পড়লাম? প্রথমত কি পড়লাম? প্রথমত পড়লাম হচ্ছে AIU। দেন কি পড়লাম? আসো তাহলে এখানে 3টে ইউনিট সম্পর্কে আমরা পড়লাম। প্রথমে পড়লাম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU, দেন পড়লাম হচ্ছে লাইট ইয়ার LY, দেন পড়লাম হচ্ছে পারসেক PC। এবং এই ইউনিটগুলো দ্বারা কি কি বুঝে সেটা ডিটেলসে আমরা একটু পড়াশোনা করলাম। বাস মোটামুটিভাবে ক্লিয়ার। এবার চলে আসো মহাবিশ্বের উপাদান। এবার পর্ব হচ্ছে কি মহাবিশ্বের উপাদান, গ্যালাক্সি সমূহ পড়াশোনা করব, দেন হচ্ছে নক্ষত্র সমূহের পড়াশোনাও করব। আচ্ছা ঠিক আছে, আসো মহাবিশ্বের উপাদান সম্পর্কে একটু বলি। মহাবিশ্বের মৌলিক উপাদান 3টি, যথা সৌরজগৎ, নক্ষত্র সমূহ, সৌরজগৎ আর হচ্ছে কি নক্ষত্র সমূহ, আর হচ্ছে কি গ্যালাক্সি সমূহ। তাহলে 3টা জিনিস জানলা যে মহাবিশ্বের মৌলিক উপাদান কতটি, জানলা হচ্ছে কি 3টি। নাম্বার 1 কি জানলা? সৌরজগৎ। নাম্বার 2 কি জানলা? নক্ষত্র সমূহ। নাম্বার 3 কি জানলা? গ্যালাক্সি সমূহ। ঠিক আছে, তাহলে সৌরজগৎ জানলা, নক্ষত্র জানলা, গ্যালাক্সি জানলা। এবার চলে আসো সৌরজগতের আবার উপাদান। সৌরজগৎ আর আবার উপাদান কি কি আছে দেখো তো। নাম্বার 1 আছে কি সূর্য, নাম্বার 2তে কি আছে গ্রহাণু, নাম্বার 3তে কি আছে ধূমকেতু, আর নাম্বার 4-এ আছে হচ্ছে উল্কা। দেখো তো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আমি তো আরো ক্লিয়ারলি বলি। মহাবিশ্ব, এই মহাবিশ্বের উপাদানগুলো কি কি? সৌরজগৎ, এখানে কি আছে নক্ষত্র, দেন কি আছে গ্যালাক্সি। এই সৌরজগতের মধ্যে কি আছে? সৌরজগতের মধ্যে আবার 4টা উপাদান আছে। নাম্বার 1 সূর্য, নাম্বার 2 গ্রহাণু, নাম্বার 3 ধূমকেতু, নাম্বার 4 উল্কা। এবার চলে আসো নক্ষত্র। এবার নক্ষত্র সময় নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। হ্যাঁ, তার আগে তোমরা আই হোপ সো এটুকু ক্লিয়ার হয়ে গেছো যে মহাবিশ্বের উপাদানগুলো কি কি। একটা সৌরজগৎ, একটা হচ্ছে নক্ষত্র, একটা হচ্ছে গ্যালাক্সি। ঠিক আছে, এইটুকু তুমি ক্লিয়ার হয়ে গেলা। এবার আসো তাহলে এর পরেরটা বলি। নক্ষত্র সময়ের মধ্যে কি কি পড়বা? নক্ষত্র সময়ের মধ্যে পড়বা হচ্ছে সূর্যের নিয়ে নিজস্ব আলো আছে, সূর্যের পর নিকটতম নক্ষত্র হলো আলফা সেন্টুরি, আর গ্যালাক্সির মধ্যে কি আছে? আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। তাহলে এটা আমাদের জন্য 5 স্টার। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে আমাদের গ্যালাক্সির নাম কি, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। সূর্যের পর নিকটতম নক্ষত্র কি? আলফা সেন্টুরি। মোটামুটিভাবে এটুকু পারা যাবে। তাহলে সূর্যের নিজস্ব আলো আছে, এবং হচ্ছে সূর্যের পর নিকটতম নক্ষত্রের নাম কি? আলফা সেন্টুরি। আর গ্যালাক্সির মধ্যে আমরা যে গ্যালাক্সিতে থাকি তার নাম হচ্ছে কি? মিল্কি ওয়ে। আর মিল্কি ওয়ের বাংলা হচ্ছে কি? আকাশ গঙ্গা। মোটামুটিভাবে এইটুকু তুমি পারবা। তাহলে মহাবিশ্বের উপাদান বললাম 3টা, সৌরজগৎ, নক্ষত্র, গ্যালাক্সি। দেন সৌরজগৎ নিয়ে আলোচনা করলাম, সূর্য, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা। মোটামুটিভাবে তুমি আই হোপ সো এইটুকু ক্লিয়ার। ওকে ফাইন। এবার নেক্সট চলে আসো সৌরজগৎ নিয়ে আমরা একটু আরো ডিটেলসে পড়ি। সৌরজগৎ নিয়ে আরো ডিটেলসে পড়ি আমরা। আসো
প্রথমে সূর্যের ভর 1.99 10⁻³ কেজি, গড় ব্যাসার্ধের মান হচ্ছে 6.95 10⁻8 মিটার, ঘনত্বের মান হচ্ছে 1410 কেজি মিটার ইনভার্স 3। তাহলে কি কি জানলাম? ভরের পরিমাণ জানলাম, ব্যাসার্ধের পরিমাণ জানলাম, ঘনত্বের পরিমাণ জানলাম। তাহলে শুধু সম্পর্কে আমরা কি জানলাম? ভরের পরিমাণ জানলাম, ব্যাসার্ধ কত জানলাম, ঘনত্ব কত জানলাম। এবার চলো আসো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1.46 10⁻11 মিটার। আমি এটা একটু আগে তোমাকে আমি পড়াইছি ভাইয়া, যে তোমাকে যখন হচ্ছে আমি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পড়াইছি, তখন এখানে পড়াইছি কিনা দেখো তো। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব, ঠিক আছে কিনা? এখানে আমরা পড়াইছি এটা। আচ্ছা, এবার চলে আসো, 25 দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে, এটাও আমার জন্য 5 স্টার। অভিকর্ষ ত্বরণের মান 275 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণের মান। সৌরজগতের শুধুমাত্র সূর্যের আলো আছে, সৌরজগতের শুধুমাত্র কি আছে? সূর্যের আলো আছে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট 19 সেকেন্ড। সূর্য প্রতি সেকেন্ডে 4 × 10⁻26 জুল শক্তি বিকিরণ করে। এর আয়ুষ্কাল 1010 কোটি বছর প্রায়, এবং বর্তমানের বয়স 505 কোটি বছর প্রায়, এবং এদের মুক্তিবেগ ঘন্টায় 2.2 মিলিয়ন কিলোমিটার। 2.2 মিলিয়ন কিলোমিটার। আই হোপ সো এইটুকু তোমাদের জন্য ক্লিয়ার। তাহলে এখানে আমরা বেশি পড়বো কি? নাম্বার 1 হচ্ছে সূর্যের ভরটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। কত? 1.99 10⁻30 কি হবে? কেজি। দেন এটার ব্যাসার্ধটা ইম্পর্টেন্ট, সূর্যের জন্য ব্যাসার্ধটা ইম্পর্টেন্ট। কত? 6.95 × 10⁸8 মিটার, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট ঘনত্ব, রু এর মানটা ইম্পর্টেন্ট। রু ইকুয়াল টু 1410 কেজি মিটার ইনভার্স 3। তাহলে এইটুকু ডাটা তুমি মনে রাখবা। এছাড়াও এখানে সূর্যের এখানে অভিকর্ষ ত্বরণের মান কত, এটা তুমি দরকার বলে জি অফ সান দ্বারা লিখো, যে 275 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? আর কি জানবা? এখানে কতটুকু সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে। এখানে শক্তি যে বিকিরণ করে ই অফ এস, মানে এনার্জি অফ সান পার সেকেন্ড, ঠিক আছে? 10⁻26 জুল। তাহলে এই ইনফরমেশনগুলো যে তুমি মোটামুটি মাথায় রাখতে পারো, আয়ুষ্কাল কত বছর, মুক্তিবেগ কত, 2.2 মিলিয়ন কিলোমিটার, আই হোপ সো আর তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে সৌরজগৎ কি? সৌরজগতের প্রধান উপাদান কি ছিল? সূর্য। ওই সূর্য সম্পর্কে আমরা বেসিক বললাম। এর আগে কিন্তু আমি সূর্য সম্পর্কে বলছি। সৌরজগতের মধ্যে সূর্য আছে, গ্রহাণুপুঞ্জ আছে, ধূমকেতু আছে, উল্কা আছে। তাহলে আমরা এখন সূর্য সম্পর্কে জেনে ফেললাম। এবার হচ্ছে গ্রহ সম্পর্কে একটু জানি, গ্রহ বা গ্রহাণু সম্পর্কে একটু জানি। আসো, গ্রহ। মোট গ্রহ কতটি? মোট গ্রহ হচ্ছে 8টি। মোট উপগ্রহ কতটি? মোট উপগ্রহ হচ্ছে 32টি। তাহলে বলো সূর্যের ক্ষেত্রে, সৌরজগতের ক্ষেত্রে গ্রহ কতটি? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। গ্রহ কতটি ভাইয়া বলো? 8টা। উপগ্রহ কয়টা? উপগ্রহ কতটি বলো? 32টা, ঠিক আছে? এবার আসো, গ্রহগুলো সূর্যের চারিদিকে কিভাবে ঘুরতেছে। গ্রহগুলো যেভাবে ঘুরতেছে সেই গ্রহের কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। উপবৃত্তাকার গ্রহগুলোর গুণন হচ্ছে কি? উপবৃত্তাকার কক্ষপথে। এছাড়াও বুধ, শুক্র গ্রহের কোনো ধরনের কি নেই? উপগ্রহ নেই। তাহলে উপগ্রহ নেই কাদের? উপগ্রহ নেই কাদের? উপগ্রহ নেই কাদের? হ্যাঁ, উপগ্রহ নেই হচ্ছে তোমার বুধ আর শুক্র, এই দুইটার হচ্ছে কি নেই? উপগ্রহ নেই। বুধ আর শুক্র হচ্ছে উপগ্রহ নেই। মঙ্গল এবং নেপচুন 2টি করে উপগ্রহ আছে। শনির আছে 10টা, ইউরেনাসের 5টা, বৃহস্পতির 12টি উপগ্রহ আছে। প্লুটোকে বলা হয় বামন গ্রহ। প্লুটোকে বলা হয় কি? বামন গ্রহ। এইটুকু ইনফরমেশন তোমাকে মাথায় রাখতে হবে গ্রহ সম্পর্কে, সৌরজগতের গ্রহ সম্পর্কে। তাহলে আমি যদি একটু রিভিউ করে ফেলি, চলো। গ্রহ কয়টা? 8টা। উপগ্রহ কয়টা? 32টা। গ্রহ সূর্যের চারিদিকে কোন কক্ষপথে করে? উপবৃত্তাকার কক্ষপথে করে। এখানে কি আছে? বুধ আর আছে কি? শুক্র, যাদের কোনো ধরনের কি নেই? উপগ্রহ নেই। মঙ্গল ও নেপচুন গ্রহের 2টি করে কি আছে? উপগ্রহ আছে। শনির আছে কয়টা? 10টা। ইউরেনাসের আছে কয়টা? 5টা। বৃহস্পতির আছে কয়টা? 12টা। প্লুটোকে বলা হয় বামন গ্রহ। প্লুটোকে বলা হয় কি গ্রহ? বামন গ্রহ। তাহলে আই হোপ সো এইটুকু ব্যাপার স্যাপার তোমার কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি কি বললাম? যে সৌরজগতের যে গ্রহ আছে, গ্রহ কয়টা আছে? মোট 8টা। উপগ্রহ কয়টা আছে? 32টা। এমনি মুখস্থ হয়ে যাবে, তুই মুখস্থ না করে যাবি কই? কিভাবে ঘুরে? উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। বুধ এবং শুক্রের কোনো ধরনের কি নেই? উপগ্রহ নেই। মঙ্গল এবং নেপচুনের আবার 2টা করে উপগ্রহ আছে।
যেমন মনে করো পৃথিবীর উপগ্রহ কি চাঁদ, এরকম আর কি। হ্যাঁ, শনির কয়টা আছে 10টা, ইউরেনাসের কয়টা আছে 5টা, বৃহস্পতির আছে কয়টা 12টা, এবং প্লুটোকে বলা হয় কি বামন গ্রহ। মোটামুটি ভাবে পারা যাবে ইনশাল্লাহ। নেক্সট, এবার চলে আসছে নক্ষত্র। নক্ষত্র সম্পর্কে একটু বলি। সূর্য, নীহারিকা, সুপারনোভা। আচ্ছা ঠিক আছে, সূর্য, নীহারিকা, সুপারনোভা এই সম্পর্কে একটু আমাদের জানতে হবে। আসো প্রথমে আসা হচ্ছে সূর্য সম্পর্কে একটু বলি। সূর্য সম্পর্কে একটু বলি। সূর্য কি পৃথিবীর নিকটতম নক্ষত্র। তাহলে পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্য। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। 5 স্টার ইম্পর্টেন্ট। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। ওকে ফাইন। এবার এটা দেখুন, এবার একটা জিনিস দেখুন, নীহারিকা কি? নক্ষত্রের জন্ম হয় মহাকাশে ভাসমান বিশাল বিশাল গ্যাসপিণ্ড থেকে। এইসব গ্যাসপিণ্ডকে নেবুলা বা নীহারিকা বলে। এসব গ্যাসপিণ্ড কি বলে? নেবুলা বা নীহারিকা বলে। এরা গড়ে উঠেছে 50 থেকে 75% হিলিয়াম এবং বাকি 5% হচ্ছে মৌলিক পদার্থ নিয়ে। তাহলে এটা গড়ে উঠেছে কোত্থেকে? 50 থেকে 75% হচ্ছে কি হিলিয়াম, আর বাকি 5% হচ্ছে কি মৌলিক পদার্থ। এবার চলে আসো সুপারনোভা। সুপারনোভা কি গরুবার বা বেশি বরের নক্ষত্রের মৃত্যু হয় সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে, যা পরবর্তীতে বর অনুযায়ী নিউট্রন তারকা কিংবা কৃষ্ণ গহ্বরে পরিণত হতে পারে। তাহলে এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার যে সূর্যের নিকটতম নক্ষত্র কি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, তারপর এটা গড়ে হচ্ছে 50 থেকে 75% হিলিয়াম ও বাকি 5% হচ্ছে কি মৌলিক পদার্থ নিয়ে। গরুবার বা বেশি বারের নক্ষত্রের হচ্ছে মৃত্যু হয় সুপারনোভার মাধ্যমে, বিস্ফোরণের মাধ্যমে, যারা পরবর্তীতে ভর অনুযায়ী নিউট্রন তারকাতে বা কৃষ্ণ গহ্বরে কি হয়? পরিণত হয়। তাহলে সুপারনোভা সম্পর্কে জানলাম, নীহারিকা সম্পর্কে জানলাম এবং সূর্য সম্পর্কে জানলাম। তাহলে পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্য। পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্য। পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্য। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। কত? 15 কোটি কিলোমিটার। এবং নক্ষত্রের জন্ম হয় মহাকাশে ভাসমান বিশাল গ্যাসপিণ্ড থেকে। এসব গ্যাসপিণ্ডকে নেবুলা বা নীহারিকা বলে। এরা গড়ে উঠেছে 50 থেকে 75% হিলিয়াম নিয়ে, বাকি 5% অন্যান্য মৌলিক পদার্থ নিয়ে। এদের গুরুবার বেশি বরের নক্ষত্রের মৃত্যু হয় সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে, যারা পরবর্তীতে বর অনুযায়ী নিউট্রন তারকা বা কৃষ্ণ গহ্বরে কি হতে পারে? পরিণত হতে পারে। আই হোপ সো ক্লিয়ার। নেক্সট, এবার আসো গ্যালাক্সি। গ্যালাক্সি কি? অনেকগুলো নক্ষত্রের সমাবেশকে বলা হয় গ্যালাক্সি। গ্যালাক্সি কি জিনিস? অনেকগুলো নক্ষত্রের সমাবেশকে বলা হয় গ্যালাক্সি। আমরা যে ছায়াপথে বাস করি তার নাম হচ্ছে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। আমরা যে ছায়াপথে বসবাস করি তার নাম হচ্ছে কি? আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। গ্যালাক্সির অপর নামই হচ্ছে ছায়াপথ। ঠিক আছে, ছায়াপথ। এবার চলে আসো আমাদের গ্যালাক্সি থেকে আলফা আলফা সেন্টারের দূরত্ব 4.3 আলোকবর্ষ। 4.3 আলোকবর্ষ। অ্যান্ড্রোমিডা এক ধরনের সর্পিল গ্যালাক্সি। অ্যান্ড্রোমিডা কি এক ধরনের সর্পিল গ্যালাক্সি। এইটুকু ইনফরমেশন আই হোপ সো মনে রাখতে পারবো। তাহলে বলো, অনেকগুলো নক্ষত্র মিলে গঠিত হয় কি? বলো, গ্যালাক্সি। তাহলে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি বা আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি বা আমাদের যে ছায়াপথ, সেই ছায়াপথের নাম হচ্ছে কি? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। ঠিক আছে, কিংবা আকাশগঙ্গা। বাংলায় বললে আকাশগঙ্গা। আমাদের গ্যালাক্সি থেকে আলফা সেন্টারের দূরত্ব কত? 4.3 আলোকবর্ষ। এবং অ্যান্ড্রোমিডা হচ্ছে এক ধরনের কি? সর্পিল গ্যালাক্সি। অ্যান্ড্রোমিডা কি এক ধরনের সর্পিল গ্যালাক্সি। এটুকু আমাদের জন্য মোটামুটিভাবে 5 স্টার, বিকজ গ্যালাক্সি সম্পর্কে তোমাকে অবশ্যই জানা লাগবে। নেক্সট দেখে এবার বলো, আমরা এখানে বেশ কিছু এমসিকিউ, বেশ কিছু হচ্ছে প্রশ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আরেকবার রিভিউতে যাবো আর কি। হ্যাঁ, বলো, যে মহাবিশ্বের বিগ ব্যাং মডেলের জনককে। এটা তোমাকে পারতে হবে, কারণ এটা ডেন্টাল কোয়েশ্চেন ছিল। দেখো, এটা ডেন্টাল কোয়েশ্চেন ছিল কত? ডেন্টাল 19-20 সালে এটা প্রশ্নটা আসছে। বলো যে আমাদের মহাবিশ্বের বিগ ব্যাং মডেলের জনককে। বলো, বিগ ব্যাং মডেলের জনককে। আনসার কি হবে? দেখি কেউ একজন বলো। বিগ ব্যাং মডেলের জনক হচ্ছে কে? জস লেমাইটার। আমি একটু আগে পড়াইছি। দেখে এবার বলো। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, মেডিকেল কোয়েশ্চেন ছিল। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচয়িতাকে। এটা মেডিকেল কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচয়িতাকে বলো। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচয়িতাকে রবার্ট উইলসন? না, হবে না। এডউইন হাবল? না, হবে না। বিশপ ওশার? না, হবে না। আনসার হবে কি? স্টিফেন হকিং। তাহলে এটার আনসার হচ্ছে স্টিফেন হকিং। ওকে, এটা মেডিকেল কোয়েশ্চেন ছিল। নেক্সট আসো এখানে।
গ্যালাক্সিগুলো দূরে সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এদের দূরত্বের, বলো দেখে এই সমীকরণটা দেখে দেখে বলো, দূরে সরে যাওয়ার বেগ এদের দূরত্বের সাথে কোন ধরনের সম্পর্ক, কোন ধরনের সম্পর্ক বলো, সমানুপাতিক। আর এই সূত্রটা দিছে কে? এডউইন হাবল, ঠিক আছে, এটা বলা হয় হাবলের সূত্র। এডউইন হাবল সাহেব হচ্ছে এই সূত্রটা দিছে, এডউইন হাবল। ওকে, তাহলে বলো এটা দূরত্বের কি হবে? সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে কি? সমানুপাতিক। এটাও মেডিকেল কোয়েশ্চেন ছিল। এবার চলে আসা হচ্ছে কুয়াশার। আমরা কুয়াশার নিয়ে একটু আলোচনা করব। কুয়াশার কি? আগে প্রথমে প্রশ্ন আসবে যে কুয়াশার কি, তাই না? আচ্ছা, কুয়াশার কি সেটা একটু জানতে হবে না? দেখো, কুয়াশার হলো আধান আকৃতিক রেডিও উৎস। আধান আকৃতিক কি? রেডিও উৎস। এদের গঠন নক্ষত্রের মতো, এরা ঘন গ্যালাক্সি গঠন করে। তাহলে প্রশ্ন হচ্ছে, কুয়াশার হলো আধান আকৃতিক রেডিও উৎস, এদের গঠন হলো নক্ষত্রের মতো, এরা ঘন গ্যালাক্সি গঠন করে। এই পর্যন্ত 150টি কুয়াশার শনাক্ত করা হয়েছে। তাহলে কুয়াশার সংখ্যাটা 5 স্টার। এই পর্যন্ত কতটি কুয়াশা শনাক্ত করা হয়েছে? আনসার হচ্ছে কি? 150টি কুয়াশার শনাক্ত করা হয়েছে। এরা মহাবিশ্বের সীমানায় অবস্থিত, পৃথিবী থেকে প্রায় 0.9 সি বেগে দূরে সরে যাচ্ছে। 0.9 সি মানে কি বুঝাইছে? 0.9 সি মানে কি বুঝাইছে? 0.9 মানে তো 0.9, আর সি মানে হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে টোটাল বেগটা বোঝানো হয়েছে এত, 0.9 × 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে কিছু মৌলিক কণা নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 ক্ষেত্রকণা, নাম্বার 2 লেফটন কণা, নাম্বার 3 হেড্রন কণা। তাহলে আমরা প্রথমে চলে আসো কুয়াশার কি? কুয়াশার হচ্ছে আধান আকৃতিক, বলো কুয়াশার কি? কুয়াশার হচ্ছে আধান আকৃতিক রেডিও উৎস। নাম্বার 2, এদের গঠন কিসের মতো? নক্ষত্রের মতো, এরা ঘন গ্যালাক্সি গঠন করে। এরা এখন পর্যন্ত কতটি কুয়াশা শনাক্ত করা গেছে? 150টি। এরা মহাবিশ্বের সীমানায় অবস্থিত এবং পৃথিবী থেকে 0.9 সি বেগে কি হয়ে যাচ্ছে? দূরে সরে যাচ্ছে। মৌলিক কণা সম্পর্কে আমরা জানলাম, মৌলিক কণা পাইলাম হচ্ছে 3টা। নাম্বার 1 পাইলাম হচ্ছে ক্ষেত্র কণা, নাম্বার 2 পাইলাম লেফটন কণা, আর নাম্বার 3 পেলাম হচ্ছে কি? হেড্রন কণা। আই হোপ সো এটুকু তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট, এবার বলো, তোমাকে এটা পড়ানো হয়েছে সূর্য থেকে প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে। আমি একটু আগে তোমাকে এখানে লিখে দিছি, এই যে কতটুকু শক্তি বিকিরণ করে, কতটুকু ভর, এভরিথিং তোমাকে আমি লিখে লিখে পড়াইছি, ঠিক আছে। এখানে আমি কি লিখেছিলাম দেখো, ই অফ সান ইকুয়াল টু হোয়াট। আমি এখানে কি লিখেছি দেখো, ই অফ সান ইকুয়াল টু হোয়াট, বলো ই অফ সান ইকুয়াল টু আমি কি লিখে দিচ্ছি বলো, 4 × কত? 10⁻26, 4 × 10⁻26 লিখে দিচ্ছি। তাহলে তুমি আমাকে এখন আনসার করে বলবা যে এখানে এটার আনসার কত হবে, বলো এটার আনসার কত হবে, বলো এটার আনসার হবে 4 × কত? 10⁻26। এটা কিন্তু জানা কোয়েশ্চেন না, এটা হচ্ছে মেডিকেল প্রশ্ন আসছিল 2017-18 সালে। সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে? আনসার কি হবে বলো? 4 × 10⁻26। ওকে ফাইন, দেখো আনসার 4 × 10⁻26। মোট কথা হচ্ছে কি জানো ভাইয়া, ফিজিক্সের মেডিকেল কোয়েশ্চেনগুলো কেমন হয় শোনো। ফিজিক্সের মেডিকেল কোয়েশ্চেনগুলো হয় সুপারফিশিয়াল, হ্যাঁ সুপারফিশিয়াল কোয়েশ্চেন হয়, যার কারণে তুমি যদি ফিজিক্সে মোটামুটিভাবে একটু বেসিক লেভেল ধরে পড়তে পারো ভাইয়া, তোমার ফিজিক্সে মেডিকেলে যে 20টা প্রশ্ন আসবে তুমি 20-এ 20ই পাবা, ঠিক আছে কিনা? মেডিকেলে যে 20টা যে প্রশ্ন আসবে ফিজিক্সে তুমি 20-এ 20ই পাবা, কারণ মেডিকেল ফিজিক্স আহামরি কোনো কঠিন না তো, সহজ সহজ সূত্র দিয়ে সহজ কিছু ম্যাথ আসে। এই ম্যাথগুলো পারলে ওভারঅল তুমি মেডিকেল ফিজিক্স কভার নিয়ে আসতে পারবা। দেখো আমি এখানে যা পড়াচ্ছি মেডিকেল কোয়েশ্চেনগুলোতে আসলে ওইভাবেই আসছে, ওইরকম টাইপের প্রশ্নগুলো আসছে, অতিরিক্ত কঠিন কোনো প্রশ্ন আসে নাই, ঠিক আছে। এবার আসলে হচ্ছে আমরা মৌলিক কণার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়াশোনা করব। মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্য, আমাদের টপিকের নাম মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন পড়বো মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্য। আচ্ছা, মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্য ভালো করে খেয়াল করো। এখানে আছে কণা, এখানে আছে ভর, আর এখানে আছে হচ্ছে স্পিন। তাহলে এখানে 3টা পার্ট নিলাম, কণা, ভর, স্পিন, আর এছাড়াও এখানে আছে হচ্ছে তত্ত্ব, ঠিক আছে। প্রথমে আসো একটা মৌলিক কণা সম্পর্কে আমরা জানি, সেই মৌলিক কণার নাম হচ্ছে ফার্মিয়ন। কি? ফার্মিয়নের কি ভর আছে? কথা হচ্ছে হ্যাঁ আছে। ফার্মিয়ন পাউলির বর্জন নীতি মেনে চলে। এর প্রতিকণা বা এন্টিকণা আছে। ফার্মিয়ন আবার 2 প্রকার হতে পারে, একটা হতে পারে কোয়ার্ক টাইপ, একটা হতে পারে লেফটন টাইপ। তাহলে বলো এই ফার্মিয়ন কয় রকমের হতে পারে বলো? ফার্মিয়ন কয় রকমের হতে পারে? ফার্মিয়ন হতে পারে কোয়ার্ক, হতে পারে লেফটন। ফার্মিয়ন হতে পারে কোয়ার্ক, আর হতে পারে কি? লেফটন। তাহলে ফার্মিয়নের 2টা টাইপ আছে, একটা হচ্ছে কোয়ার্ক টাইপ, একটা হচ্ছে কি? লেফটন টাইপ। একটা হচ্ছে কোয়ার্ক টাইপ, একটা হচ্ছে কি? লেফটন টাইপ। এটা কি
ফার্মিয়ন ফ দিয়ে আর একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে এরা পাউলির বর্জন নীতি মেনে চলে। এটা হচ্ছে পাউলির বর্জন নীতি মেনে চলে। পাউলির বর্জন নীতি মেনে চলে। পাউলির বর্জন নীতি মেনে চলে। বাস এটুকু পেরে গেল। এবার চলে আসো কোয়ার্ক। কোয়ার্কের কি ভর আছে কিনা? হ্যাঁ আছে। ভগ্নাংশ বিশিষ্ট আধানযুক্ত +-3/2 কিংবা প্লাস কি 1/3 এটা হতে পারে, ঠিক আছে আধান। লেফটন, লেফটনে কি ভর আছে? হ্যাঁ আছে। সর্বাপেক্ষা হালকা মৌলিক কণার নামই হচ্ছে লেফটন। সর্বাপেক্ষা হালকা মৌলিক কণার নাম হচ্ছে কি? লেফটন। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে হালকা মৌলিক কণার নাম কি, সবচেয়ে হালকা মৌলিক কণার নাম কি, তখন তুমি আনসার করবা হচ্ছে কি? লেফটন। আমি কেন লিখে লিখে পড়াই ভাইয়া? লিখে লিখে পড়াইলে কি তোমাদের একটু বেশি মনে থাকবে, ঠিক আছে? আমি যেহেতু গুরুত্ব দিয়ে লিখতেছি, তাহলে মৌলিক কণা, সবচেয়ে হালকা মৌলিক কণার নাম কি? লেফটন, 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 লেফটন। এবার চলে আসে মেসন। মেসনে কি ভর আছে? হ্যাঁ আছে। স্পিন কত? 0। এদের কোয়ার্ক ও প্রতি কোয়ার্ক দ্বারা গঠিত। তাহলে তোমাকে যে প্রশ্ন করা হয় মেসন কি নিয়ে গঠিত, এই যে কোয়ার্ক প্লাস এন্টি কোয়ার্ক বা প্রতি কোয়ার্ক, ঠিক আছে কিনা? এন্টি কোয়ার্ক দ্বারা এটা গঠিত। এবার চলে আসো বেরিয়ন। বেরিয়নের কি ভর আছে? হ্যাঁ আছে। এরা হচ্ছে বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক হইতে পারে 3 ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত। প্রোটন ও নিউট্রনকে একত্রে, প্রোটন এবং নিউট্রনকে বেরিয়ন বলা হয়। প্রোটন আর নিউট্রনকে কি বলা হয়? বেরিয়ন বলা হয়। প্রোটন আর নিউট্রনকে কি বলা হয়? বেরিয়ন বলা হয়। দেখো তাহলে আমরা এখানে কি কি শিখলাম? মৌলিক কণা সম্পর্কে একটা ইন ডিটেইলস পড়াশোনা করলাম ভাইয়া। মৌলিক কণা সম্পর্কে আমরা জানাশোনা করলাম। এখানে প্রথমে চলে আসো কণা, ভর, স্পিন। এখানে কি বললাম? ফার্মিয়ন। ফার্মিয়নের কি ভর আছে? হ্যাঁ আছে। তারপর হচ্ছে কোয়ার্ক। কোয়ার্ক কি আছে? আছে। লেফটনের কি ভর আছে? হ্যাঁ আছে। মেসনের আছে। বেরিয়নেরও আছে। এবার চলে আসে ফার্মিয়ন পাউলির বর্জন নীতি মেনে চলে। কণা, প্রতিকণা, ফার্মিয়ন 2 প্রকার হতে পারে, কোয়ার্ক বা লেফটন। কোয়ার্ক বা কি? লেফটন। আচ্ছা ঠিক আছে। এবার চলে আসা হচ্ছে ভগ্নাংশ। এখানে ভগ্নাংশ আধানযুক্ত, যেমন +-3/2 বা +-1/3 হতে পারে। লেফটনের ভর আছে সর্বাপেক্ষা হালকা মৌলিক কণিকা। মেসনের হচ্ছে ভর আছে কোয়ার্ক ও এন্টি কোয়ার্ক নিয়ে গঠিত। বেরিয়নেরও হচ্ছে ভর আছে 3 ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত। এছাড়াও প্রোটন ও নিউট্রনকে কি বলা হয়? বেরিয়ন বলা হয়, ঠিক আছে? বেরিয়ন বলা হয়। এইটুকু মৌলিক কণা সম্পর্কে আমরা জানলাম। নেক্সট এবার আরো কিছু মৌলিক কণা সম্পর্কে আমরা জানবো। কিছু দেখি আমরা। এখানে আসো ফুটন। ফুটনের হচ্ছে নিশ্চল অবস্থায় ভর হচ্ছে 0। নিশ্চল অবস্থায় ভর হচ্ছে কি? 0, ঠিক আছে? নিশ্চল অবস্থায় ভর হচ্ছে 0। আবার ফুটনের আবার কি আছে? ভর বেগও আছে। ভর বেগ আছে, অর্থাৎ গতিশীল অবস্থায় ফুটনের ভর থাকে, ফুটনের ভর বেগ আছে। তাহলে আসো, কোয়ার্ক ও ইলেকট্রনের মধ্যে ফোটনের বিনিময়ের কারণে তড়িৎচুম্বকীয় বল কার্যকর হয়। ফোটনের কোনো এন্টি কণা নেই। খুবই ইম্পর্টেন্ট। ফোটনের কোনো কি নেই? এন্টি কণা নেই। ফোটনের কোনো কি নেই? এন্টি কণা নেই। ফোটনের কোনো কি নেই? এন্টি কণা নেই। এবার চলে আসো, ডব্লিউ বোসন এবং হচ্ছে জেড বোসন। ডব্লিউ বোসন আর হচ্ছে কি? জেড বোসন। এদের কি ভর আছে? হ্যাঁ আছে। এদের স্পিন কত? 1। ফার্মিয়ন সমূহের মধ্যে ডব্লিউ বোসন ও জেড বোসনের বিনিময়ে দুর্বল নিউক্লিয় বল কি হয়? কার্যকর হয়। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয় ফার্মিয়ন সমূহের মধ্যে ডব্লিউ বোসন ও জেড বোসনের বিনিময়ের ফলে কোন বল কার্যকর হয়? আনসার হচ্ছে নিউক্লিয় বল কার্যকর হয়। কোন বল কার্যকর হয়? নিউক্লিয় বল কার্যকর হয়। এবার চলে আসো গ্লোয়ান। গ্লোয়ানের ভর কত? ভর হচ্ছে 0। স্পিন কত? স্পিন হচ্ছে 1। কোয়ার্কগুলোর মধ্যে গ্লোয়ান বিনিময়ের ফলে সবল নিউক্লিয় বল কার্যকর হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কোয়ার্ক সমূহের মধ্যে গ্লোয়ান বিনিময়ের ফলে কোন বল কার্যকর হয়? আনসার হচ্ছে নিউক্লিয় বল কার্যকর হয়। এবার চলে আসো গ্রাভিটন। গ্রাভিটনে কি ভর আছে? না, ভর হচ্ছে 0। স্পিন 2। মহাকর্ষ বলের জন্য দায়ী কোন কণা? আনসার হচ্ছে গ্রাভিটন। মনে থাকতে হবে, হ্যাঁ, গ্রাভিটন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে গ্লোয়ান কিসের জন্য দায়ী? সবল নিউক্লিয় বল। গ্লোয়ান কিসের জন্য দায়ী? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। ডব্লিউ জেড বোসন কিসের জন্য দায়ী? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। আর গ্র্যাভিটন কিসের জন্য দায়ী? গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল। এবার চলো আসো হিগস বোসন। হিগস বোসনে কি ভর আছে? হ্যাঁ আছে। স্পিন 0। হিগস বোসনের মাধ্যমে পদার্থ ভর লাভ করে। এদেরকে বলা হয় ঈশ্বরকণা বা গড পার্টিকেল। হিগস বোসনকে ঈশ্বরকণা বা গড পার্টিকেল নামে পরিচিত। তাহলে এখানে আমরা টোটালি হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে পড়াশোনা করলাম। তার মধ্যে যে 3টা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো। হিগস বোসন অবশ্যই লাগবে, ডব্লিউ জেড বোসন লাগবে, আর হচ্ছে ফোটন লাগবে। এই 3টা একটু বেশি ইম্পর্টেন্ট। আসো আমরা এগুলো আবার একটু পড়ি। প্রথমে আসো ফোটন। ফোটন থেকে কি জানবা? ফোটন থেকে জানবা হচ্ছে কি এদের কোনো কি নেই? প্রতিকণা নেই। ফোটনের কোনো কি নেই? প্রতিকণা নেই। ফোটনের কোনো কি নেই? প্রতিকণা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো ডব্লিউ জেড বোসন। ডব্লিউ জেড বোসনের কারণে কোন বল কার্যকর হয়? আনসার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়। কোন বল কার্যকর হয়? দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়। এরপর হচ্ছে গ্রাভিটন।
গ্রাভিটন মহাকর্ষ বলের জন্য দায়ী। তাহলে গ্রাভিটন কোন বলের জন্য দায়ী? আনসার হচ্ছে মহাকর্ষ বলের জন্য দায়ী। গ্রাভিটন কোন বলের জন্য দায়ী? আনসার হচ্ছে মহাকর্ষ বলের জন্য দায়ী। গ্রাভিটন কোন বলের জন্য দায়ী? মহাকর্ষ বলের জন্য দায়ী। এরপর চলে হচ্ছে হিগস বোসন। হিগস বোসন, হিগস বোসন, হিগস বোসন। হিগস বোসনের মাধ্যমে পদার্থ কি লাভ করে? ভর লাভ করে। হিগস বোসনের মাধ্যমে পদার্থ কি লাভ করে? ভর লাভ করে। ঠিক আছে, এই হিগস বোসনকে বলা হয় ঈশ্বর কণা বা গড পার্টিকেল। ঈশ্বর কণা বা কি? গড পার্টিকেল। মোটামুটিভাবে এইটুকু তুমি পারবা। এবার চলে আসো নেক্সট, নক্ষত্রের জন্ম নিয়ে একটু কথাবার্তা বলবো এবার। মহাকর্ষের প্রভাবে ধূলিমেঘের সংকোচনে অতি উচ্চ তাপমাত্রা ও চাপে নক্ষত্র সৃষ্টি হয়। তাহলে এবার আসো, নক্ষত্রের সৃষ্টি হয় কিভাবে? নক্ষত্রের সৃষ্টি হয় কিভাবে? নাম্বার 1, মহাকর্ষের প্রভাবে ধূলিমেঘের উচ্চ তাপমাত্রা ও চাপে, এই মহাকর্ষ প্রভাবে ধূলিমেঘের উচ্চ তাপমাত্রা ও চাপে সংকোচনের ফলে কিসের জন্ম হয়? নক্ষত্রের জন্ম হয়। ধূলিমেঘ 75% হাইড্রোজেন ও হিলিয়াম 25% ও অন্যান্য অন্য গ্যাস থাকে। নক্ষত্রের জন্মের জন্য তাপ নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার প্রয়োজন, যার জন্য তাপমাত্রা লাগবে কমপক্ষে 107 কেলভিন। কত লাগবে? 107 কেলভিন। তাহলে এই জিনিসটা তুমি মাথায় রাখবা, নক্ষত্রের জন্মের জন্য তাপ নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার প্রয়োজন, যার জন্য তাপমাত্রা লাগবে কমপক্ষে কত? 107 কেলভিন। নক্ষত্রের জ্বালানি মূলত হাইড্রোজেন। তোমাকে যদি প্রশ্ন করা হয় নক্ষত্রের জ্বালানি কি, তুমি ইজিলি পেরে যাবা। নক্ষত্রের জ্বালানি হচ্ছে কি? হাইড্রোজেন। নক্ষত্রের জ্বালানি কি? হাইড্রোজেন। বাস, এইটুকু মোটামুটিভাবে কভার হয়ে গেল। তাহলে এবার হচ্ছে আমরা একটু পড়াশোনা করি যে নক্ষত্রের জন্ম কিভাবে হয়। মহাকর্ষের প্রভাবে ধূলিমেঘের সংকোচনের অতি উচ্চ তাপমাত্রা ও চাপে নক্ষত্রের সৃষ্টি হয়। নাম্বার 2, ধূলিমেঘের 75% হাইড্রোজেন, 24% হিলিয়াম এবং 1% হচ্ছে অন্যান্য গ্যাস থাকে। নক্ষত্রের জন্মের জন্য তাপ নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার প্রয়োজন হয় এবং তাপমাত্রা লাগে কমপক্ষে 107 কেলভিন। নক্ষত্রের জ্বালানি মূলত হাইড্রোজেন। বাস, এইটুকু জানবা। নেক্সট আসো। এবার এখানে কিছু বিষয় আছে, হ্যাঁ, ভরের সাপেক্ষে কিছু বিষয় আছে। যেমন দেখো 1.4 এম নট থেকে 3 এম নট, 1.4 এম নটের কম, 3 এম নটের বেশি, সূর্যের মৃত্যু। 4টা ক্যাটাগরি করছি আমরা। এই ক্যাটাগরিগুলো একটু খেয়াল করো। আমরা এখানে কি ক্যাটাগরি করছি খেয়াল করো। এই যে এই ক্যাটাগরিগুলো একটু খেয়াল করো। আমরা কি ক্যাটাগরি করছি একটু খেয়াল করো। হ্যাঁ, কি ডি হয়ে গেছে, যাই হোক। এবার আসো, আমরা যে ক্যাটাগরিগুলো করছি এটা তোমার জানা লাগবে। এই যে এইটুকু ক্যাটাগরি তোমার জানা লাগবে যে 1.4 এম নট, 1.4 এম নট থেকে 3 এম নট বর্ডারের নক্ষত্র কি? 1.4 এম নটের কম হলে কি, 3 এম নটের বেশি হলে কি, আর সূর্যের মৃত্যু। ঠিক আছে, এম নট দ্বারা মূলত আমরা সূর্যের ভর বুঝাইছি। তাহলে 1.4 এম নট এবং হচ্ছে 3 এম নট নক্ষত্র কি, সেটা একটু আমরা জানবো। অতি রক্তিম দৈত্য তারকা, সেখান থেকে সুপারনোভা বিস্ফোরণ, সেখান থেকে নিউট্রন তারকা। এটা হচ্ছে 1.4 এম নট থেকে 3 এম নট। 1.4 এম নটের কম হলে কি হবে? রক্তিম দৈত্য, সেখান থেকে হবে শ্বেত বামন, সেখান থেকে হবে কালো বামন, সেখান থেকে হবে মৃত্যু, নক্ষত্রের মৃত্যু। 3 এম নটের বেশি হলে কি হবে? সরাসরি কৃষ্ণ গহ্বরে পরিণত হবে। সূর্যের মৃত্যু হয় কিভাবে? লাল দানব তারা, সেখান থেকে সূর্য, সেখান থেকে সাদা বামন তারা, সেখান থেকে নিউট্রন তারা, সেখান থেকে কৃষ্ণ গহ্বর। আমি যে তোমাকে বলি ভাইয়া যে সূর্যের মৃত্যু হয় কিভাবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। একটা সূর্যের মৃত্যু হয় কিভাবে? সূর্যের মৃত্যুর পিছনে প্রথমে হচ্ছে আমরা বলবো লাল দানব তারা, সেখান থেকে জানবো হচ্ছে সূর্য, দেন জানবো হচ্ছে সাদা বামন তারা, সাদা বামন তারা, সেখান থেকে হচ্ছে নিউট্রন তারা, সেখান থেকে হচ্ছে কৃষ্ণ গহ্বর। বাস, তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার স্যাপার। তাহলে সূর্যের মৃত্যুটা আমরা বললাম, ভর যদি 3 এম নটের চেয়ে বেশি হয় সরাসরি কৃষ্ণ গহ্বরে পরিণত হবে। 1.4 এম নটের কম হলে রক্তিম দৈত্য, সেখান থেকে শ্বেত বামন, সেখান থেকে কালো বামন। আর যদি 1.4 এম নট থেকে 3 এম নটের মধ্যে থাকে তখন হচ্ছে অতিরক্তিম দৈত্য, সেখান থেকে সুপারনোভা বিস্ফোরণ, সেখান থেকে হচ্ছে কি নিউট্রন তারকা। বাস, মোটামুটিভাবে তুমি এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট। এবার তোমাকে পারতে হবে, তোমাকে পড়াইছি একটু হবে। নিচের কোন কণাটির কোনো প্রতিকণা বা অ্যান্টিকণা নেই?
ঠিক আছে, এটা আনসার হচ্ছে তোমার ডেন্টাল কোয়েশ্চেন 8 আর 19। আনসার করো, এটা কোনটা হবে বলো? কি ইলেকট্রন হবে, নাকি হাইড্রন হবে, নাকি লেফটন হবে, নাকি ফুটন হবে? দেখি বলো, আনসার বলো। নিজের কোনটির প্রতিকণা নেই, এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে ফুটন। তোমাকে একটু আগে পরে আসছি আমি চার্টের মধ্যে, দেখ ফুটনের কোনো কি নেই, প্রতিকণা নেই। এটা কোথায় আসছে প্রশ্নটা? এই প্রশ্ন আসছে হচ্ছে ডেন্টাল কোয়েশ্চেন 18-19 সালে আসছে, ঠিক আছে। নেক্সট, নিউট্রন তারকা সম্পর্কে একটু আমরা এবার পড়াশোনা করে আসো। নিউট্রন তারকা, নিউট্রন তারকা, নিউট্রন তারকা নিয়ে একটু আমরা পড়াশোনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা, নক্ষত্রের ভর 1.4 m0 থেকে 3 m0 এর মধ্যে হলে বহিস্থ আবরণ সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে এবং কোর বা মূল বস্তুতে ফোটন ইলেকট্রন মিলে নিউট্রন গঠনের মাধ্যমে নিউট্রন তারকা গঠন করে। তাহলে নিউট্রন তারকার সংজ্ঞাটা কি সেটা পড়বা। নক্ষত্রের ভর 1.4 m0 থেকে 3 m0 এর মধ্যে হলে বহিস্থ আবরণ সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে কোর বা মূল বস্তুতে ফোটন ও ইলেকট্রন মিলে নিউট্রন গঠনের মাধ্যমে নিউট্রন তারকা কি করে, গঠন করে। এর বৈশিষ্ট্য সম্পর্কে একটু আমরা পড়বো। এখানে তারকার ভর হচ্ছে 1.4 m0 থেকে 3 m0, ব্যাসার্ধ হচ্ছে 16 কিলোমিটার এবং খুব দ্রুত ঘূর্ণনের গতিসম্পন্ন তারকা। এটা হচ্ছে কি, দ্রুত ঘূর্ণনের গতিসম্পন্ন কি তারকা। অত্যন্ত শক্তিশালী ও চৌম্বক ক্ষেত্র সম্পন্ন, নির্দিষ্ট সময় পরপর বেতার তরঙ্গ নিঃসৃত করে। তাহলে এটার বৈশিষ্ট্য শিখবা। নেক্সট আসো পরিণতি। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কালক্রমে কৃষ্ণ গহ্বরে পরিণত হয়। এখানে আমি যতগুলো কথা বললাম তার মধ্যে এটা 5 স্টার, এই জিনিসটা 5 স্টার, এই জিনিসটা 5 স্টার। যে নিউট্রন তারকা, নিউট্রন তারকা, এই যে নিউট্রন তারকা সংকুচিত হয়ে কালক্রমে কিসে পরিণত হয়, কৃষ্ণ গহ্বরে পরিণত হয়। এবার আসো পালসার। পালসার নিয়ে একটু কথাবার্তা বলি। নিউট্রন তারকা যদি অতি দ্রুত ঘূর্ণায়ন ও শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থাকার কারণে নির্দিষ্ট সময় পর পর তারা বেতার তরঙ্গ নিঃসৃত করে, তাই এদেরকে বলা হবে পালসার। তাহলে পালসার কাকে বলে জানলা, নিউট্রন তারকার পরিণতি কি, কৃষ্ণ গহ্বরে পরিণত হয় সেটাও জানলা, বৈশিষ্ট্য কি, তারকার ভর কত, ব্যাসার্ধ কত, ঘূর্ণন কি, শক্তিশালী চৌম্বক ক্ষেত্র নির্দিষ্ট সময় পর পর বেতার তরঙ্গ নিঃসৃত করে, এটাও জানলা। দেন আসো সংজ্ঞা। নক্ষত্রের ভর কত, 1.4 থেকে 3 m0, সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে কোর বা মূল বস্তুতে প্রোটন ও ইলেকট্রন সমূহ মিলে নিউট্রন গঠনের মাধ্যমে নিউট্রন তারকা কি করে, গঠন করে। এই পুরা ব্যাপারটুকু অবশ্যই অবশ্যই পড়বা, ঠিক আছে। এটা হচ্ছে নিউট্রন তারকা সম্পর্কে আমরা ইন ডিটেলস বললাম। এরপরও তোমাদের যদি এগুলোর মধ্যে কোনোটা বুঝতে মানে অসুবিধা হয় বা কষ্ট হয়, আমাদের কমেন্ট সেকশনে জানাবে, ভাইয়া আমি এই ব্যাপারটা বুঝতে পারি নাই বা এই ওয়ার্ডটা বুঝতে পারি নাই, আমি নিজে তোমাদের মানে রিপ্লাই করব, ঠিক আছে। কারণ আমি আমার ক্লাসগুলোর ব্যাপারে খুবই সেন্সিটিভ, স্টুডেন্টদেরকে বোঝাই লাগবে। এবার চলে আসো ভাইয়া কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ গহ্বর নিয়ে একটু পড়াশোনা করি, কৃষ্ণ গহ্বর নিয়ে একটু পড়াশোনা করি। আসো, আবিষ্কার, আবিষ্কার হচ্ছে জন হুইলার, 1969 সালে আবিষ্কার। নক্ষত্রের ভর গড়, নক্ষত্রের ভর 3 গড় এর বেশি হলেও এর জীবনচক্রের শেষ ধাপে এটি মূল্য ব্যাসার্ধ ও অসীম ঘনত্বের বিন্দুতে পরিণত হয়, যা অভিকর্ষজ বলা হয়, ঠিক আছে। ত্বরণের মান এত বেশি হয় যে আলোর ফোটন কণা সেখানে থেকে বের হয়ে আসতে পারে না, একে কৃষ্ণ বিবর বা গহ্বর বলা হয়। বৈশিষ্ট্য, কৃষ্ণ বিভবের আয়তন সসীম কিন্তু প্রায় অসীম বলাও যায়। কৃষ্ণ গহ্বরের সীমাকে আমরা ঘটনা দিগন্ত বলে থাকি। বিশেষ তত্ত্ব, বিশেষ তত্ত্ব, 5 গড় ভরের একটি কৃষ্ণ গহ্বরের ব্যাসার্ধ হবে প্রায় 15 কিলোমিটার। ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং তত্ত্বীয়ভাবে দেখান যে কৃষ্ণ বিবর কণা নির্গমনের উৎস হতে পারে, কণা নির্গমনের উৎস হতে পারে কি, কৃষ্ণ গহ্বর বা হচ্ছে কি কৃষ্ণ বিবর, ঠিক আছে। তাহলে এইটুকু জানবা যে কৃষ্ণ গহ্বরের আবিষ্কারককে, আনসার হচ্ছে জন হুইলার। এই আমি এখানে যেগুলো লিখে দিই না, এগুলো কখনো ভুল করবো না, এগুলো পরীক্ষায় আসার মতো বিধায় আমরা এখানে লিখি। জন হুইলার হচ্ছে কি কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক, কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক, কৃষ্ণ গহ্বরের আবিষ্কারকের নাম জন হুইলার। এটুকু অবশ্যই 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 তোমাকে পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও যেগুলো পড়াতাম সেগুলো একটু একবার রিডিং পড়বা। নেক্সট হলো সেখানে সোয়াচ শিল্ড ব্যাসার্ধ, সোয়াচ শিল্ড ব্যাসার্ধ, সোয়াচ শিল্ড ব্যাসার্ধ, সোয়াচ শিল্ড ব্যাসার্ধের আবিষ্কারক কার্ল সোয়াচশিল্ড। সংজ্ঞা, একটি নির্দিষ্ট ভরের গোলাকৃতির বস্তু যে ব্যাসার্ধ প্রাপ্ত হলে কৃষ্ণ বিবর হিসাব করে কাজ করে তাতে সোয়াচ্ছিত ব্যাসার্ধ বা সংকট ব্যাসার্ধ বলে। এটা সোয়াচশিল্ড হবে, হ্যাঁ, সোয়াচশিল্ড ব্যাসার্ধ বা সংকুচিত ব্যাসার্ধ বলে।
প্রকাশ, একে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। শোয়ার্টশিল ব্যাসার্ধের একটা গাণিতিক রাশিমালা আছে, সেটা আমরা পড়বো 2gm/c²। এবং বৈশিষ্ট্য হচ্ছে একে RS এর মান নির্ভর করে শুধুমাত্র বস্তুটির ভরের উপর, এটা 5 স্টার। তাহলে 2gm/c² এর সূত্র জানবা, এন হচ্ছে তোমার RS এর মান নির্ভর করা হচ্ছে বস্তুটির ভরের উপর। এবার আসো বিভিন্ন টেলিস্কোপ সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, মহাকাশ পর্যবেক্ষণ করার জন্য আমাদের দরকার হচ্ছে টেলিস্কোপ, আর কোনো ক্ষুদ্র বস্তু দেখার জন্য আমাদের দরকার হচ্ছে মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রোস্কোপ আর টেলিস্কোপ পার্থক্য জানা লাগবে। টেলিস্কোপ দিয়ে আমরা সাধারণত দূরের জিনিস দেখি, আর মাইক্রোস্কোপ দিয়ে আমরা কাছের জিনিস ছোটকে বড় করে দেখি। ঠিক আছে, আসো টেলিস্কোপের মধ্যে প্রথমে আসা হচ্ছে রেডিও টেলিস্কোপ। রেডিও টেলিস্কোপ সাধারণত অপটিক্যাল এবং হচ্ছে অবলোহিত টেলিস্কোপ হতে অনেক বড় আকার হয়। 1900 সাল এ স্থাপিত হাবল টেলিস্কোপ পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 600 কিলোমিটার এবং 559 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে উচ্চতায়, এটা ঘূর্ণায়মান। কুয়াশারের ছবি, প্লুটো সমতলের জন্য প্রথম ছবি, ব্ল্যাক হোলের নিখুঁত প্রমাণমূলক ছবি হাবল টেলিস্কোপের মাধ্যমে পাওয়া যায়। তাহলে আমরা রেডিও টেলিস্কোপের মধ্যে একটা ব্যাপার জিনিস পড়ে ফেললাম, সেটা হচ্ছে কি হাবল টেলিস্কোপ। তাহলে হাবল টেলিস্কোপ ওয়ান টাইপ অফ রেডিও টেলিস্কোপ। দেন চলে আসবো আমরা গামা রে টেলিস্কোপ। গামা রে টেলিস্কোপ কি? প্রতিফলক হিসেবে এখানে দর্পণ ব্যবহার করা যায় না, কারণ গামা রশ্মি সাধারণত আলোর চেয়ে 10 মিলিয়ন গুণ শক্তিশালী। এরা দুই প্রকার, যথাক্রমে স্পেকট্রোমিটার এবং কুফটন স্ক্যাটার। তাহলে এইটুকু ব্যাপার স্যাপার তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, যে গামা রে টেলিস্কোপ কোথায় কোথায়, রেডিও টেলিস্কোপ কোথায় কোথায়, এইটুকু ব্যাপার ক্লিয়ার থাকা লাগবে। এবার চলে আসো নেক্সট, এক্সরে টেলিস্কোপ সম্পর্কে একটু জানবো। এক্সরে টেলিস্কোপ সম্পর্কে দেখো, যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে এক্সরে ধারার বিশেষ দর্শন তৈরি হয় তাতে আমরা গ্রোজিন আপাতন বা আলতো করে ছুড়ে দেওয়ার কৌশল বলে থাকি। এর কারণে এক্সরে টেলিস্কোপের অপর নাম বলা হয় গ্রোজিন আপাতন টেলিস্কোপ। তাহলে গ্রোজিন আপাতন টেলিস্কোপ বলা হয় কাকে? এক্সরে টেলিস্কোপকে। গ্রোজিন আপাতন টেলিস্কোপ, গ্রোজিন আপাতন টেলিস্কোপ, গ্রোজিন আপাতন টেলিস্কোপ, গ্রোজিন আপাতন টেলিস্কোপ। দেন আসো অপটিক্যাল টেলিস্কোপ। অপটিক্যাল টেলিস্কোপ হয় প্রধানত কত ধরনের? 3 ধরনের। অপটিক্যাল টেলিস্কোপ প্রধানত কত ধরনের? 3 ধরনের। এইটুকু ব্যাপার স্যাপার তুমি ক্লিয়ার থাকবা। তাহলে এক্সরে টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ 5 স্টার। এক্সরে টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ 5 স্টার ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট। নেক্সট, অপটিক্যাল টেলিস্কোপের কিছু প্রকারভেদ আছে। প্রকারভেদগুলো কি কি হতে পারে দেখো। নাম্বার 1, প্রতিসারক টেলিস্কোপ, আয়না ব্যবহৃত হয়। প্রতিফলক টেলিস্কোপ, লেন্স ও আয়না উভয়ই ব্যবহৃত হয়। ক্যাট ডায়োট্রিক টেলিস্কোপ, ক্যাট ডায়োট্রিক টেলিস্কোপ যেখানে লেন্স ব্যবহৃত হয়। তাহলে আসো প্রতিসারক, প্রথমে আসো শব্দগুলো আমি একটা বলি তোমাকে। প্রতিসারক, প্রতিসারক এখানে কি ইউজ করা হবে? অনলি আয়না। প্রতিফলক, প্রতিফলক কি ইউজ করা হবে? লেন্স ও আয়না। ক্যাট ডায়োট্রিক, ক্যাট ডায়োট্রিক, ক্যাট ডায়োট্রিক, ক্যাট ডায়োট্রিক টেলিস্কোপ, টেলিস্কোপ এখানে কি ইউজ করা হবে ভাইয়া? এখানে ইউজ করা হবে লেন্স। বাস এটুকু তুমি পারবে কিনা বলো, যে প্রতিসারকে কি ইউজ করবা, প্রতিফলকে কি ইউজ করবা, ক্যাট ডায়োট্রিকে কি ইউজ করবা। একটাই শুধুমাত্র লেন্স, একটাই শুধুমাত্র আয়না, একটাই লেন্স এবং আয়না উভয়ই। তাহলে কোথায় লেন্স এবং আয়না উভয়ই ব্যবহৃত হবে? প্রতিফলকে উভয়ই ব্যবহৃত হবে। ঠিক আছে, প্রতিফলকে উভয়ই ব্যবহৃত হবে। তাহলে এখানে ফলকের ল দিয়ে লেন্স মনে রাখো। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, লেন্স এবং আয়না উভয়ই ব্যবহৃত হবে। নেক্সট, মহাকাশে রেডিও চৌম্বক তরঙ্গের উৎস সম্পর্কে একটু জানতে হবে। মহাকাশে রেডিও চৌম্বকের উৎস সম্পর্কে একটু জানিয়ে আসো। প্রথমত এখানে আসে বেতার বা রেডিও তরঙ্গ। বেতার বা রেডিও তরঙ্গ তারা, নক্ষত্র, কুয়াশার ইত্যাদি জ্যোতির পদার্থ থেকে প্রাকৃতিকভাবে বেতার বা রেডিও তরঙ্গ নির্গত। এছাড়াও আছে এক্সরে তরঙ্গ। এক্সরে হচ্ছে কি? বাইনারি। সুপারনোভার ধ্বংসাবশেষ যেমন কাকড়া নিহারিকা, ক্রাব নেবুলা ইত্যাদি। সেফার্ড গ্যালাক্সি, কুয়াশার এবং রেডিও গ্যালাক্সি, এগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে তুমি বেতার বা রেডিও তরঙ্গ জানলা, এক্সরে তরঙ্গ জানলা, গামা রে তরঙ্গও জানলা। গামা রে তরঙ্গ এটাও 5 স্টার, গামা রে তরঙ্গ এটাও 5 স্টার। নিরপেক্ষ আয়নের ক্ষয়, গামা রে বিস্ফোরণ, তেজস্ক্রিয় পরমাণু, নিউট্রন তারকা, পালসার,
সুপারনোভা বিস্ফোরণ ও কৃষ্ণ বিবরের মানে পরিপার্শ্ব, এই সবগুলো মিলে হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বেতার বা রেডিও তরঙ্গ, এক্স-রে তরঙ্গ, গামারে তরঙ্গ, বেতার বা রেডিও তরঙ্গ, এক্স-রে তরঙ্গ, গামারে তরঙ্গ, বেতার বা রেডিও তরঙ্গ, এক্স-রে তরঙ্গ, গামারে তরঙ্গ। তাহলে এই সম্পর্কে যা বললাম মোটামুটিভাবে একটু মাথায় রাখবা। নেক্সট, এবার এমসিকিউ প্রশ্ন করছে এখানে, নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়? খেয়াল করো, নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়? আনসার হচ্ছে রক্তিম দৈত্য, নাকি হচ্ছে কৃষ্ণ গহ্বর, নাকি হচ্ছে সুপারনোভা, নাকি হচ্ছে শ্বেত বামন। এগুলো সবগুলো তোমাকে পড়ানো আছে, বলো কোনটা হবে আনসার? এটা মেডিকেলে 2বার আসছে ভাই, দেখ 20-21 সালে একবার আসছে, 17-18 সালে একবার আসছে, এটা তোর পাড়াই লাগবে। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়? আনসার হচ্ছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। ব্ল্যাক হোল বা কি কৃষ্ণ গহ্বর। নেক্সট, কৃষ্ণ বিবরের অঞ্চলের সীমাকে আমরা কি বলি? শিখাইছি কিন্তু, কৃষ্ণ বিবরের অঞ্চলের সীমাকে আমরা কি বলি? ডেন্টাল প্রশ্ন 18-19 সালে আসছে। কৃষ্ণ বিবর অঞ্চলের সীমাকে আমরা কি বলি? সোয়াদশীল ব্যাসার্ধ, নেবুলা, ঘটনা দিগন্ত, নাকি সাদা বামন? কোনটা বলবো বলো? কৃষ্ণ বিবরের অঞ্চলকে আমরা কি বলবো? আনসার হচ্ছে ঘটনা দিগন্ত বলবো। কি বলবো? ঘটনা দিগন্ত বলবো। নেক্সট, এই কৃষ্ণ বিবরের আবিষ্কারক কে? কৃষ্ণ বিবরের আবিষ্কারক কে? এটুকু জানতে হবে তোমাকে। বলো, কৃষ্ণ বিবরের আবিষ্কারক কে? বলো, কৃষ্ণ বিবরের আবিষ্কারক কে? আনসার করেন, কৃষ্ণ বিবরের আবিষ্কারক কে? কে হবে কেন আনসার? বলো, একটু আগে বলছি আমি কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক কে, ঠিক আছে? বলো, আনসার হবে জন হুইলার। কি হবে? জন হুইলার। এটা দেখো মেডিকেলে 2012-13 সালে একবার আসছে, 2000 ও 2001 সালে একবার আসছে, তাহলে এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার চলো আসো, রেডিও টেলিস্কোপ কোন ধরনের? রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির? অপশন আছে 4টা। 4টা অপশনের মধ্যে কি কি আছে? শোষক, প্রতিফলক, বিচ্ছুরক, নাকি প্রতিসারক? আনসার বলো কোনটা হবে? 4টা অপশন আছে, শোষক আছে, প্রতিফলক আছে, বিচ্ছুরক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এখানে 4টা অপশনের মধ্যে এবার বলো কোনটা হবে? শোষক, প্রতিফলক, বিচ্ছুরক, প্রতিসারক, কোনটা হবে বলো? আনসার হবে প্রতিফলক। কি হবে? প্রতিফলক। নেক্সট, গ্রহাণু কোন 2টি গ্রহের কক্ষপথের মধ্য দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে? মঙ্গল ও শনি, বুধ ও শনি, বৃহস্পতি ও শনি, মঙ্গল ও বৃহস্পতি। বেশ কিছু ভালো ভালো, এটা কিন্তু খুবই ভালো কোয়েশ্চেন। এটা মেডিকেলের জন্য তোমার মনে রাখা হচ্ছে 5 স্টার, ঠিক আছে? এটা মেডিকেলের জন্য 5 স্টার, মেডিকেলের জন্য 5 স্টার। এবার বলো কি হবে? মঙ্গল ও শনি, বুধ ও শনি, বৃহস্পতি ও শনি, মঙ্গল ও বৃহস্পতি। বলো আনসার কি হবে? এটার আনসার হবে মঙ্গল ও বৃহস্পতি। তাহলে এটা দেখো, এটার আনসার কি হবে? মঙ্গল ও বৃহস্পতি। এবার আসো নেক্সট, ঈশ্বরকণা বলা হয় কোনটিকে? এটাও তোমাকে আমি পড়াইছি। ঈশ্বরকণা বলা হয় কোনটিকে? গড পার্টিকলস। এটা তোমাকে একটু আগে পড়াইছি আমি, গডস পার্টিকল। গডস পার্টিকল বলা হয় কোনটিকে? বলো, গডস পার্টিকল বলা হয় কোনটিকে? গ্রাভিটন হবে না, লেফটন হবে না, লেফটন হচ্ছে সবচেয়ে হালকা কণা, ঠিক আছে? ফোটন না। তাহলে আনসার আসার কয়টা? একটা। সেটা আনসার কি? হিগস বোসন। তাহলে বলো, গড পার্টিকল বা ঈশ্বর কণা বলা হয় কোনটিকে? হিগস বোসন। কি কাকে বলা হয়? হিগস বোসন, ঠিক আছে? এবার আসো নেক্সট। তাহলে আমরা মোটামুটিভাবে আমাদের এই অধ্যায়টা কিন্তু ভালো মতো শেষ করে ফেলছি, ঠিক আছে? আমরা এখন কোন অধ্যায় পড়লাম? জ্যোতির্বিজ্ঞান। এটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের 11 নম্বর অধ্যায়। এই অধ্যায়টা আমাদের এখন কি হইল? শেষ হয়ে গেল, ঠিক আছে? এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেল। এখন আমি তোমাকে যদি প্রথম থেকে একবার একদম পুরোটা যদি আমি একবার রিভিউ করে ফেলি, প্রথম থেকে যদি সুন্দর করে একটা রিভিউ করে ফেলি আমরা, চলো 5 মিনিটের রিভিউ করে ফেলি। তাহলে আমরা শুরু করছিলাম কোনটা? জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে? প্রথম আমরা কি বললাম? এখানে বিভিন্ন তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্ব, বিগ ক্রাঞ্চ তত্ত্ব, স্পন্দনশীল তত্ত্ব এবং সম্প্রসারণ তত্ত্ব। নেক্সট হচ্ছে আমরা বিভিন্ন আবিষ্কার সম্পর্কে পড়লাম, বিগ ব্যাং থিওরি কীভাবে আসছে, স্টিফেন হকিংয়ের ব্রিফ হিস্ট্রি অফ টাইম সম্পর্কে জানলাম। দেন হচ্ছে এডুইন হাবল বিধি সম্পর্কে একটু ডিটেলসে পড়লাম। দেন জানলাম হচ্ছে আবদ্ধ মহাবিশ্ব সম্পর্কে, উন্মুক্ত সম্পর্কে আর সমতল সম্পর্কে। আবদ্ধ মহাবিশ্বের ক্ষেত্রে আমি কি বলছি? ঘনত্ব পরামিতির মান হবে 1-এর চেয়ে বেশি, আর উন্মুক্তের ক্ষেত্রে হবে 1-এর চেয়ে কম।
আর সমতল হলে হবে 1-এর সমান, ঠিক আছে না? তাহলে এইটুকু পড়লাম। এছাড়াও এখানে গড় ঘনত্ব বেশি হবে ক্রান্তি ঘনত্ব তুলনায়, আর এখানে ক্রান্তি ঘনত্ব বেশি হবে গড় ঘনত্ব তুলনায়, আর এখানে গড় আর ক্রান্তি দুইটাই কি হবে? সমান হবে। তাহলে সমতলে সমান হয়, সমতলে কি হয়? সমান হয়, সমতলে কি হয়? সমান হয়। এটুকু পড়লাম। নেক্সট 3টা তত্ত্ব সম্পর্কে আমরা দেন ডিটেলসে বললাম। তারপর হচ্ছে বিভিন্ন একক, বিভিন্ন এককের মধ্যে হচ্ছে আমরা কি কি একক পাইছি বলো? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক জানলাম। দেন হচ্ছে মহাবিশ্বের উপাদান, তারপর হচ্ছে গ্যালাক্সি, নক্ষত্র সমূহ সম্পর্কে জানলাম। আমাদের নক্ষত্রের নাম কি সেটা তোমাদেরকে স্পেসিফিকলি বললাম। আমাদের নক্ষত্রের নাম হচ্ছে মিল্কি ওয়ে, ঠিক আছে? সৌরজগৎ, নক্ষত্র, গ্যালাক্সি সম্পর্কে জানলাম। দেন হচ্ছে সৌরজগৎ, সৌরজগৎ সম্পর্কে জানলাম। সৌরজগতের জন্য কি কি পরীক্ষা বেশি আসার মতো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে নোট করে দিলাম। দেন পড়লাম হচ্ছে সৌরজগতের গ্রহ কতটি, উপগ্রহ কতটি, কার উপগ্রহ আছে, কার উপগ্রহ নাই। দেন জানবো হচ্ছে নক্ষত্র থেকে সূর্য, নীহারিকা ও সুপারনোভা সম্পর্কে। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম সূর্য, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। দেন হচ্ছে নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে ও আকাশগঙ্গা বলা হয় মিল্কি ওয়ের অপর নাম, এটা সম্পর্কে জানলাম। দেন মহাবিশ্বের বিভিন্ন হচ্ছে সম্পর্কিত যে এমসিকিউগুলো, সেই এমসিকিউগুলো সলভ করলাম, ঠিক আছে? এমসিকিউগুলো সলভ করলাম। দেন জানলাম হচ্ছে আমরা কুয়াশার সম্পর্কে, ঠিক আছে? কুয়াশার সম্পর্কে বেশি বললাম হচ্ছে এদের বেগ কত বেগে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? মৌলিক কণা সম্পর্কে জানলাম। দেন হচ্ছে বিভিন্ন মৌলিক কণার হচ্ছে বর, স্পিন তত্ত্ব কিভাবে কি, হ্যাঁ সেটা পড়লাম। নেক্সট হচ্ছে তোমার নক্ষত্রের জন্ম হয় কিভাবে সেটা জানলাম। নেক্সট নক্ষত্রের মৃত্যু হয় কিভাবে, তার মধ্যে সূর্যের মৃত্যুটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমরা এখানে সিকোয়েন্সিয়ালি সেটা বললাম, ঠিক আছে? দেন হচ্ছে আমরা নিচের কোনটির প্রতিকণা আছে, কোনটির প্রতিকণা, এরকম একটা এমসিকিউ সলভ করলাম। দেন হচ্ছে নিউট্রন তারকা সম্পর্কে ইন ডিটেলসে পড়ছি, আর কৃষ্ণ গহ্বর সম্পর্কে ইন ডিটেলসে পড়ছি, ঠিক আছে? কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক কে, সংজ্ঞা কি, প্রকাশ কি, গাণিতিক প্রকাশ কি, বৈশিষ্ট্য কি, এভরিথিং জানলাম। টেলিস্কোপের মধ্যে রেডিও টেলিস্কোপ, গামা রে টেলিস্কোপ জানলাম। এক্স রে টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ সম্পর্কে ডিটেলসে পড়লাম। দেন হচ্ছে প্রতিসারক, প্রতিফলক এবং হচ্ছে ক্যাডিয়ার ট্রিফ টেলিস্কোপ ব্যবহৃত হয় কীভাবে সেটা জানলাম। দেন বেতার বা রেডিও তরঙ্গ, এক্স রে তরঙ্গ, গামা রে তরঙ্গ পড়লাম। দেন নিউট্রন তারকা সংকুচিত হয়ে কিসে পরিণত হয় সেটা জানলাম, ঠিক আছে? আনসার হচ্ছে কি ব্ল্যাক হোল, এটা মেডিকেল কোয়েশ্চেন ছিল। দেন হচ্ছে তোমার কৃষ্ণ গহ্বরের সীমানা কি বলে, ঘটনা দিগন্ত। কৃষ্ণ গহ্বর আবিষ্কারককে জন হুইলার। দেন হচ্ছে তোমার রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির, প্রতিফলক, প্রতিসরক, বিচ্ছুরক নাকি প্রতিসারক? আনসার হচ্ছে প্রতিফলক। দেন হচ্ছে তোমার দুইটি গ্রহাণু যখন পথের মাঝ দিয়ে সূর্য অতিক্রম করে, আনসার হচ্ছে মঙ্গল আর হচ্ছে কি বৃহস্পতি। তারপরে পড়লাম হচ্ছে ঈশ্বরকণা বলা হয় কোনটিকে, হিগস বোসন। দেন হচ্ছে আমরা অধ্যায়ের কনক্লুশন আসলাম। আই হোপ সো এই অধ্যায়ে আমরা যা যা পড়াইছি পুরোটুকু ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাকে আমি জাস্ট বলবো যে যারা প্রিপারেশন নিচ্ছ আর কি, হ্যাঁ, মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছ, মেডিকেল প্রিপারেশন তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, যে অনেক সময় এমন হয় যে হচ্ছে কোচিনে মার্ক কম আসতেছে, কিংবা যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি আসো, যে পরীক্ষা দিচ্ছ কিন্তু মার্ক কম আসতেছে, হতাশ হয়ে যাচ্ছ। লিটারালি ট্রাস্ট মি অর নট, আমরা যখন মানে হচ্ছে এক্সাম দিতাম কোচিনে, তোমাদের সময় তো আমরাও তো কাটাই আসছি, তাই না? আমরা দেখতাম অনেক ফ্রেন্ড হচ্ছে 90-95 করে পাচ্ছে, পার্সেন্টেজ বলতেছি আমি। 50-এর মার্ক হলে মনে করো 45-48 পাচ্ছে, 100 হলে মনে করো 95-93-96 পাচ্ছে। কিন্তু এমন অনেক স্টুডেন্টকে দেখছি যারা 95-96 কোশ্চেনে কন্টিনিউসলি পেয়ে গেছে কিন্তু কোথাও চান্স পায় নাই। আবার আমি এমন স্টুডেন্টকেও দেখছি যারা হয়তো বা গড়ের প্রতি পরীক্ষাতে 60-70 করে পাইছে কিন্তু মেডিকেল কাঙ্ক্ষিত জায়গায় চান্স পেয়ে গেছে। এখানে দুইটা মেসেজ আছে। নাম্বার 1, তুমি যদি কোশ্চেনের পরীক্ষা ভালো করো, কন্টিনিউসলি ভালো করো, এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। নাম্বার 2, এখন কোচিং পরীক্ষা মনে করো তুমি এভারেজ রেজাল্ট করো, মনে করো 60-70 করে পাও, কিন্তু তুমি যদি কন্টিনিউসলি ধরে রাখতে পারো 70-এর নিচে আসতেছে না, এরপরে 75 আসছে, 75-এর নিচে আসতেছে না, 80 আসছে, 80-এর নিচে আসতেছে না, আস্তে 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 গ্রাজুয়ালি ভালো করতে থাকো, সেটাও তুমি পারবা। দিন শেষে তোমার লেভেল প্লেইন করতে হবে। যে 90 পাইছে তার সাথে যে 70 পাইছে তার হচ্ছে একসাথে পরীক্ষা হবে। ওই পরীক্ষায় যে ঠান্ডা মাথায় ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারবে, আলটিমেটলি সেই কিন্তু চান্স পাবে। কোশ্চেনের পরীক্ষা কে 90 পাইলো, কোশ্চেনের পরীক্ষা কে 80 পাইলো, কোশ্চেনের পরীক্ষা কে 40 পাইলো, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওই দিন সকালে, মেডিকেল পরীক্ষার দিন সকালে যে 100 মার্কের এমসিকিউ টেস্ট হবে, ওই এমসিকিউ টেস্টে আলটিমেটলি যে ভালো করতে পারবে সেই মেডিকেল চান্স পাবে। দ্যাটস ওয়াই
কোচিংয়ের মার্কগুলো নিয়ে তুমি হতাশ হবা না, তুমি তোমার ট্র্যাকে থাকো। আল্লাহ তাআলা যদি তোমার রিজিকে রাখে অবশ্যই 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 তোমার ভালো কিছু হবে। সুতরাং হতাশ হওয়ার কোনো দরকার নেই, তুমি কন্টিনিউয়াসলি পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ 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 একটা ভালো জায়গায় অবশ্যই অবশ্যই চান্স পেয়ে যাবো, ঠিক আছে? এছাড়াও আজকে আমরা যে অধ্যায়টা পড়ালাম, এই অধ্যায়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে, কোনো ডিফিকাল্টিস ফেস করো বা কোনো এক্সট্রা কোয়েশ্চেন তোমার মাথায় আসে, সাথে সাথে আমাদের কমেন্টে জানাও বা আমাদের ইনবক্সে জানাও, আমরা তোমাকে ওই কোয়েশ্চেনটা সলভ করে দেবো, নো প্রবলেম, ঠিক আছে? তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।